ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। আমরা যারা পাহাড় ভালোবাসি, পাহাড়ে গাড়ি চালাতে ভালোবাসি, অ্যাডভেঞ্চার ভালোবাসি, নির্জনতা পছন্দ করি, তাদের জন্য অন্যতম সেরা আকর্ষণীয় স্থান হল স্পিতি। ভারত ও তিব্বতের মাঝে অবস্থিত বলে এর নাম স্পিতি, বাংলায় মধ্যবর্তী স্থান। এই ভিডিওতে আমরা স্পিতির ল্যান্ডস্কেপ ভিউ এর সঙ্গে সঙ্গে সামাজিক দিকটিও তুলে ধরব। এখানে তিব্বতীয় কালচার যেমন আপনারা দেখতে পাবেন, তেমনি হিন্দু ধর্মের ছাপও রয়েছে। অঞ্চলটিতে প্রচুর বৌদ্ধ মঠ রয়েছে, যেগুলি বহু প্রাচীন ও বৌদ্ধ তন্ত্রবিদ্যা চর্চার স্থান। মোটামুটিভাবে অঞ্চলটি বৌদ্ধিস্ট বলা যায়। অনেকে একে মিনি তিব্বত বলেন। এই ভ্রমণে আমরা দেখে নেব পঞ্চ কৈলাসের দুটি কৈলাস, শিখণ্ড কৈলাস ও কিন্নর কৈলাস, সঙ্গে ভারতের শেষ গ্রাম ছিটকুল, প্রাকৃতিকভাবে তৈরি কিন্নর গেট, সারাহানের ভীমা কালী মন্দির, পৃথিবীর উচ্চতম গ্রাম, উচ্চতম রেস্টুরেন্ট, উচ্চতম ক্যাফে সেন্টার, হাইয়েস্ট পোস্ট অফিস। এছাড়াও দেখে নেব সবুজে ঘেরা নাকো লেক। এর সঙ্গে আমরা আরও দেখব 1975 সালে উদ্ধার হওয়া 500 বছরেরও বেশি পুরাতন সংঘ তেনজিনের মমি। এছাড়া আপনারা দেখতে পাবেন এশিয়ার সর্বোচ্চ ঝুলন্ত ব্রিজ। যাত্রাপথে পাহাড়ের বিভিন্ন ল্যান্ডস্কেপ ভিউ দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন, যা স্পিতির অন্যতম মূল আকর্ষণ। এছাড়া স্পিতির নতুন আকর্ষণও আছে, তা হলো মুনল্যান্ড বা চাঁদের পাহাড়। তাও আপনি দেখতে পাবেন এই ট্যুরে। এইভাবে পাহাড়ি আঁকাবাঁকা পথে বিভিন্ন ল্যান্ডস্কেপ ভিউ দেখতে দেখতে আপনি যে কখন 15,000 ফুট উপরে উঠে যাবেন তা আপনি জানতেও পারবেন না। সব শেষে রয়েছে চন্দ্রতালের নীল জলের আকর্ষণ। কুঞ্জুম পাস দেখে মারাত্মক ওয়াটার ক্রসিং পার হয়ে আপনি পৌঁছাবেন চন্দ্রতাল। আর যেটা একেবারেই না বললে নয়, তা হলো কল্পা ও কাজার বিভিন্ন ধরনের আপেল ও নাশপাতি বাগান, যা আপনাকে মুগ্ধ করবেই। আর সুপ্রাচীন কি মনাস্ট্রি, যা স্পিতির পরিচায়ক। সব শেষে রয়েছে বহুকাঙ্ক্ষিত অটল টানেলে ড্রাইভ করার আনন্দ। আমরা এখন অটল টানেলে রয়েছি। স্পিড লিমিট এখানে 60, তার বেশি জোরে যাওয়া যাবে না। এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে এবং যেটা সবচেয়ে বড় বিষয়, কি কি সাবধানতা অবলম্বন করবেন। প্রথমে রুট প্ল্যান দিয়ে শুরু করা যাক। আমরা কার ওনার ক্লাব অফ বেঙ্গল বা সিওসিবির 4 জন সদস্য ফ্যামিলি নিয়ে নিজেদের গাড়ি করে কলকাতা থেকে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে
আগ্রা পৌঁছাই। তারপর আমরা সেখান থেকে সিমলা দিয়ে আমাদের ট্যুর শুরু করি। যারা ট্রেনে আসবেন তারা নেতাজি এক্সপ্রেসে করে চণ্ডীগড় বা কালকাতে নেমে যেতে পারেন, বা রাজধানী ও অন্য ট্রেনে দিল্লি এসে সেখান থেকে বাসে করে সিমলা আসতে পারেন। প্রথমেই বলি কি কি সাবধানতা অবলম্বন করবেন। যে সমস্ত ঔষধগুলো রেগুলার ব্যবহৃত হয় সেগুলোর সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টের ঔষধও রাখবেন এবং সঙ্গে ওআরএস রাখবেন। পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক নেবেন। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার কাছে রাখবেন। বেশ কিছু শুকনো খাবার এবং রাস্তায় কিছু বানিয়ে নেবার জন্য বিউটেন গ্যাস ওভেন ও কিছু বাসন রাখবেন। পর্যাপ্ত পরিমাণে জল সাথে নেবেন এবং পেট্রোল ক্যারি করার একটা জার নেবেন। এখানে বিএসএনএল এবং জিওর প্রিপেড এবং পোস্টপেড দুটো সিমই চলে। স্পিতি সার্কিট কমপ্লিট করতে সিমলা থেকে মানালি পর্যন্ত আমাদের সময় লেগেছিল 8 দিন 8 রাত। তবে হাতে আরও 2-1 দিন সময় থাকলে স্পিতি সার্কিটটি খুব সুন্দর করে কভার করা যায়। স্পিতি ঘোরার আদর্শ সময় হল এপ্রিল টু অক্টোবর, কেননা অক্টোবরের 8-10 তারিখের পরই মোটামুটিভাবে চন্দ্রতাল বন্ধ হয়ে যায়, তাই তার আগেই আপনাদেরকে ঘুরে নিতে হবে। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। আমার চ্যানেলটি নতুন, তাই প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। পরের গন্তব্য আজকে আমাদের গন্তব্য সোলাং থেকে জেওরি। আমরা এখন আছি সোলাংয়ে। কাল রাত্রিবেলায় এসে পৌঁছালাম। 2 দিনের মধ্যে আমরা সোলাং এসে গেছি, গাড়ি নিয়েই একদম টানা। তো রাত্রিবেলায় আমাদের টার্গেট ছিল সিমলা যাওয়ার, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে ভেবে পাহাড়ি রাস্তা, সেই জন্য আমরা আপাতত এই হোটেলটাতে আমরা রাত্রিরে স্টে করলাম। হোটেলের রুমটা তো ভীষণ ভালো, ব্যালকনি থেকে বাইরের ভিউটাও অসম্ভব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন হোটেল কিচেন কিংয়ে চেক আউট করে আমরা জেওরির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন সোলাং থেকে সিমলার উদ্দেশ্যে যাচ্ছি। এই সকালে বেরোলাম, রাস্তার কন্ডিশন ভীষণ ভালো। সামনে দেখুন রাস্তাটা খুব সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। সিমলা পার হয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সিমলাতে। সিমলা ক্রস করব, সিমলা ক্রস করে আমরা সাংলার দিকে যাব। এখন এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখান থেকেও সিমলাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখন সিমলাতে রয়েছি, সিওসিবি ট্রিপ এটা। আমরা 4টে ফ্যামিলি এসেছি। 4টি ফ্যামিলির মধ্যে আমি, অন্যাংশ হচ্ছে পুরাতন, আর নতুন 2জনকে আমরা পেয়েছি। তাদের মধ্যে একজন হচ্ছে গিয়াসদা, বর্ধমান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। কেমন লাগছে আমাদের সঙ্গে এসে? গিয়াসদা প্রথম ভয় পাচ্ছিল একদিনে আগ্রা পারবো কিনা, কিন্তু আমাদের থেকে গিয়াসদা ভালো স্টেডি ছিল এবং খুব ভালো গিয়াসদা চালিয়েছে। ব্রেকফাস্ট সেরে আমরা গ্রিন ভ্যালিতে প্রবেশ করি।
গ্রিন ভ্যালি দর্শন করে আমরা জেউরির উদ্দেশ্যে আবার পথ চলা শুরু করি। আপেলের বস্তা কেমন পড়ে আছে, আমাদের ওখানে যেমন আলুর বস্তা পড়ে থাকে, এখানে লাট দিয়ে আপেলের বস্তা পড়ে আছে। কুফরি ফাগু পার হয়ে আমরা পৌঁছাই নারকান্ডা এবং নারকান্ডাতে রাস্তাতেই আমরা লাঞ্চ সেরে নিই। পথে আপনারা পাহাড়, বিভিন্ন পাহাড়ি নদী, রামপুর জলবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন ফলস এবং টানেল তৈরি দেখতে দেখতে জেউরিতে পৌঁছে যাবেন। জেউরির এই হোটেলেই আমরা নাইট স্টে করেছিলাম। আজকে দ্বিতীয় দিনে আমরা সারাহান দেখে নিয়ে চিটকুলের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এসে পৌঁছালাম সারাহানের সেই বিখ্যাত ভীমাকালী মন্দিরে। প্রবেশপথেই আপনারা পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। আর মন্দিরে যেহেতু মাথা ঢেকে প্রবেশ করার নিয়ম, তাই হিমাচলি টুপি আপনারা কিনে নেবেন। আমরা এখন রয়েছি সারাহানের ভীমাকালী মন্দিরে। তো এই মন্দিরটা এখানকার মানুষের কাছে ভীষণ একটা পবিত্র মন্দির। এটা হচ্ছে সারাহানের একটা সবথেকে বড় আকর্ষণীয় জায়গা। এই মন্দিরে আমি দেখছি এখানে যতজনই আছে বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে এসছে, কলকাতা থেকে এসছে বা শিয়ালদা থেকে এসছে। তো এই মন্দিরটা এখন আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। বিভিন্ন ছবি যতদূর অ্যালাউ আছে ততটাই আপনাদেরকে দেখাবো। মন্দিরের মূর্তিটি পুরো রূপোর, অসাধারণ সুন্দর। দরজাগুলো কাঠের এবং তার উপর অপূর্ব রূপোর কারুকার্য করা হয়েছে। ভীমাকালী মন্দির থেকেই আপনারা কিন্নর কৈলাস দেখতে পাবেন যদি কপাল ভালো থাকে। ভীমাকালী মন্দিরের পাশেই আছে একটি রাজবাড়ি, আপনারা সেটাও দেখে নিতে পারেন। সারাহানে থাকার আদর্শ জায়গা এটি। আমরা কালকে রাতে ছিলাম জেওরি, ওখান থেকে আমরা এখন সাংলা ছিটকুলের পথে যাব। ওই রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি। জেওরি থেকে জাস্ট বার হয়ে এসেছি। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে সাংলা ছিটকুল। যদি সম্ভব হয় তাহলে কলপাই গিয়ে থাকবো। এখানে একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্টটা হিমাচল প্রদেশ সরকারেরই। তো যেহেতু আমাদের এসইউভি গাড়ি ওয়েস্ট বেঙ্গলের, এই জন্য আমাদের থেকে 300টি টাকা।
350 টাকা দিলাম, দেখা যাক সামনে আবার। আমরা এখন রয়েছি কিন্নর গেটে। এটা হচ্ছে ন্যাচারাল গেট, এইটার জন্যই আমাদের আশা। কিন্নর সামনেই রয়েছে, তো এটা আমরা ইউটিউবে অনেক দেখেছি, আজকে ডাইরেক্টলি চাক্ষুষ দেখছি। কিন্নর গেট দর্শন করে আমরা আবার রওনা দিলাম সাংলার উদ্দেশ্যে। এই ব্রিজটা হচ্ছে একটি মাইলস্টোন। এর ডান দিকে চলে যাচ্ছে সাংলা এবং বাঁ দিকের রাস্তাটি কল্পা। তো আমরা ডান দিকের রাস্তাটি ধরলাম। আমরা এখন চলেছি সাংলার পথে। রাস্তাটি মোটামুটি ভালো, খুব ভালো বলা যাবে না। যে জায়গাটিতে এখন আমরা রয়েছি এর নাম হচ্ছে ওয়াদাং। এখানে একটা ধাবা আছে, ওয়াদাং ধাবা, এখানে আমরা লাঞ্চ করলাম। এরপর আমরা সাংলার উদ্দেশ্যে রওনা দেব। জায়গাটা মোটামুটি বেশ সুন্দর, মনোরম, আবহাওয়াটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়ার বেগও ভালো হয়েছে। আপনাদেরকে আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। রাস্তার বিশাল জ্যাম কাটিয়ে সাংলা এসে পৌঁছালাম। দেখে নিলাম সাংলার বিখ্যাত কামরু ফোর্ট ও মনাস্ট্রি। বাঁশপা নদীর ধারে সুন্দরী পাহাড়ি গ্রাম ছিটকুলে এসে নাইট স্টে করলাম। আজকে তৃতীয় দিনে আমরা যাব কল্পা। সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ছিটকুলের সৌন্দর্য উপভোগ করতে। ছিটকুল হলো ভারতের শেষ গ্রাম, এরপর তিব্বত। এখানে নির্দিষ্ট একটা অঞ্চল পর্যন্তই আমাদের যাওয়ার অনুমতি ছিল। বাঁশপা নদীর সৌন্দর্য এতটাই যে তার ধারে বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। এটা হলো বিখ্যাত সুইসাইড পয়েন্ট, যা এই রাস্তায় দেখতে পাবেন। ছিটকুল দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম কল্পার উদ্দেশ্যে। কারসাম পেরিয়ে বাঁদিকের রাস্তা ধরলেই আমরা কল্পার রাস্তা পেয়ে যাব। এখানে বাঁশপা নদীর ড্যাম আপনারা দর্শন করতে পারবেন। পথে বিভিন্ন নদীঘাট ও ঝর্ণা দেখতে দেখতে আমরা কল্পা এসে পৌঁছালাম। কল্পাতে আজ আমাদের রাত্রি যাপন। কল্পা থেকে আজকে আমরা যাব নাকো। কালকে রাত্রিবেলা এসেছিলাম, একটা হোটেলে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে রয়্যাল হোটেল।
অনেক রুম আছে। আমাদের গাড়িগুলো এখানে সুন্দর করে পার্কিং হয়ে গেল। এদের রেস্টুরেন্টও রয়েছে, আপনারা এখানে থাকলে বেশ সুবিধাই হবে। সামনে ওইদিকে পাহাড় রয়েছে, দেখতে পাচ্ছেন। পাহাড়ের এখান থেকেও কিন্নর কৈলাসকে খুব সুন্দর দেখা যায়। আমরা এখন রয়েছি কলপাতে আপেল বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন রঙের বিভিন্ন জাতের আপেল রয়েছে। আমরা আরেকটা বাগানে এসেছি, এটা বাড়ির মধ্যেই। এই গাছটাতেও দেখুন আপেল ভর্তি হয়ে রয়েছে। শুধু ওইদিকেই নয়, একটু নিচের দিকে তাকান, দেখুন আপেল সব পড়ে রয়েছে এখানে, কেউ খাওয়ার লোক নেই। কত বড় বড় আপেল সব পড়ে রয়েছে এখানে, খাওয়ার লোক নেই। দানিয়াস ল, দানিয়ার মাথার উপর আপেল পড়েছে। এখানে আপেল প্যাকিং হচ্ছে, সুন্দর করে দাদারা প্যাক করছে এরকম ভাবে সুন্দর সুন্দর করে আপনারা প্যাকিং করছে। এগুলোই আমাদের ওখানে যাবে, হয়নি সুন্দর করে ওরা প্যাক করছে। এই আপেলগুলোর সাইজগুলো একটু দেখুন, দারুণ দারুণ, প্রাণ জড়িয়ে যাবে। তো আপনারা ইচ্ছা করলে এখানে এসে এখান থেকে একটা প্যাকেট নিয়েও যেতে পারে। প্যাকিং এ 8-10 দিন লাগে। তো এরা যেটা প্যাকিং করে দেবে 8-10 দিন, আপনারা নিশ্চিন্তে। ও বলছে 1 মাস এই আপেল প্যাকিং যদি না খোলেন থাকবে। কিভাবে আপেলগুলো পালিশ হয় এবং প্যাকেটজাত হয় তা এখানে চাক্ষুষ দেখলাম। আমরা এখন এসে পৌঁছালাম একটা ঝর্ণার সামনে। আমরা যাব নাকো। আমরা এখন আছি পোহতে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আই লাভ পো। এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি, যদিও টাইমটা বেশি হয়ে গেছে। চাটা খাবো, মোমো খাবো, খেয়ে এখান থেকে আমরা যাব নাকো লেক। আমরা গিয়েছিলাম অনেকটা দূরে, কিন্তু পেট্রোল পাম্প ছিল না বলে আমরা একটু ব্যাকে এসে আবার তেল নিয়ে আবার আমরা নাকোর দিকে যাবো। কেননা লাস্ট পেট্রোল পাম্প এখানে কাজা, তো অসুবিধা ছিল না, চলে যেতে পারতাম। তাহলেও রাস্তাঘাটের ব্যাপার, তেল করে নিলাম, এখানে একটু ব্রেকফাস্ট করব। পোহতে লাস্ট পেট্রোল পাম্প, এরপর পেট্রোল পাম্প হচ্ছে কাজাতে। তাই এখানে পেট্রোল পুরে নেবেন, পারলে জারে 5 লিটার নিয়ে নেবেন। যাদের ডিজেল গাড়ি তাদের 15 লিটারের বেশি ডিজেল এখানে দেবে না এবং জারেও দেবে না। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। আমার ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ, তাই না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করার আবেদন রইল। এই সুন্দর রাস্তা ধরেই আমরা পৌঁছাবো খাব সঙ্গমে। আমরা এখন নাকো যাওয়ার পথে একটা সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি। এই সঙ্গমটার নাম হচ্ছে খাব। এখানে দুটি নদী একত্রিত হয়েছে, একটি হচ্ছে স্পিতি নদী এবং অন্যটি হচ্ছে সাতলেজ। এই দুটি নদী এখানে এসে মিলিত হয়েছে, তাই এই জায়গাটার নাম খাব সঙ্গম। খাব সঙ্গমের আশপাশের ভিউটি ভীষণ সুন্দর, মনে হবে যেন কোনো একজন শিল্পী ছেনি হাতুড়ি নিয়ে
তার শিল্পকলা করেছেন। এই রাস্তার আরেকটি বিশেষত্ব রয়েছে। রাস্তাটা এতই সুন্দর যে আলাদা করে এর কোনো ভিউ পয়েন্টের প্রয়োজন নেই। এর সৌন্দর্য আপনি না দেখলে অনুভব করতে পারবেন না। এতক্ষণ সাতলেজ নদীকে সঙ্গে নিয়ে খাব সঙ্গম পর্যন্ত এলাম। এখন স্পিতি নদীকে সাথে নিয়ে প্রকৃত স্পিতি ভ্যালিতে প্রবেশ করব। আমরা স্পিতি রোড ধরলাম, আর বাঁদিকে যে নদীটা চলে গেল ওটা হচ্ছে স্পিতি নদী। অসাধারণ, মানে বলে প্রকাশ করা যাবে না ভাষায়। এত এত ভালো লাগছে, এবং পাহাড়ের যে মানে এত সৌন্দর্য হতে পারে। আমরা আগে এমনি পাহাড় দেখেছি সিকিমের, দার্জিলিংয়ের, কিন্তু রুক্ষ পাহাড়ও যে এত সুন্দর হতে পারে সেটা স্পিতির রাস্তায় না এলে আপনি বুঝতে পারবেন না। তাই নির্দ্বিধায় নিজের গাড়ি নিয়ে চলে আসুন স্পিতি। কারণ এইসব জায়গাগুলো ভাড়া গাড়ি করে দেখে আপনার পোষাবে না। আপনি সব জায়গায় যেখানে খুশি দাঁড়াতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই জন্য নিজের গাড়ি নিয়ে চলে আসুন নিশ্চিন্তে। একদম ঝকঝকে তকতকে রাস্তা। আমি এই জায়গাটা সিকিমের সিল্ক রুটের মতো অনেকটা। আমরা এখন নাকো থেকে আর 8 কিলোমিটার দূরে এমন একটা জায়গাতে রয়েছি যে ভাষায় প্রকাশ করা যাবে না। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এদিকেরটা পাহাড় দেখে লাভ নেই, আপনাদেরকে দেখাবো আমি কতটা উঁচুতে আমরা রয়েছি আর স্পিতির রাস্তা। তো এক কথায় অনবদ্য। প্রকৃতি তার নিজের মতো করে নিজেকে সাজিয়ে নিয়েছে। মনে হচ্ছে যেন কোনো শিল্পী নিজের মতো করে এগুলোকে সাজিয়েছে। এইদিকে দেখুন পাহাড়গুলো কত সুন্দর সারিবদ্ধভাবে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়ে রয়েছে। নিচের ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোহ। ওখান থেকেই আমরা এলাম। আশপাশের ভিউটা এত এত সুন্দর এবং মনোমুগ্ধকর, মনে হবে ছোট্ট একটা বাড়ি বানিয়ে এখানেই সারা জীবন থেকে যায়। দূরের যে পাহাড়ের চূড়াগুলো দেখছেন সবই বরফে ভর্তি, এবং তারা এত সুন্দর পরস্পরের সঙ্গে মিলিত হয়ে রয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। এরপর ধন্যবাদ জানাবো বর্ডার রোড অর্গানাইজেশন অথরিটিকে। এত রুক্ষ একটা পাহাড়ের মধ্যে এত সুন্দরভাবে রাস্তা তারা তৈরি করে দিয়েছে। আমাদের এক বিন্দু মনে হচ্ছে না যে আমরা 14,000-15,000 ফুট উপরে আমরা গাড়ি চালাচ্ছি। সিওসিবির যে সমস্ত সদস্যরা আমরা এসছি প্রত্যেকেই ফটোশ্যুটে ব্যস্ত। অরুণাংশু, সুপ্রিয়, গিয়াসদা এবং দানিয়াকেও দেখছি হাত নাড়ছে। এই জায়গাটি হচ্ছে নাকো মোড়। এখানে হেলিপ্যাড দেখে আপনারা নাকো ভিলেজে প্রবেশ করবেন। একটু গিয়েই দেখতে পাবেন সবুজে ঘেরা নাকো লেক। সবুজে ঘেরা নাকো লেকে আপনারা বোটিং করতে পারেন, মাথা পিছু 100 টাকা, এবং প্রয়োজনে আপনারা এই লেকের কাছে থাকতেও পারেন। লেকের চারপাশে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে। নাকো লেক দেখে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন আছি হোটেল স্নো হোয়াইট। কালকে রাত্রি আমরা নাকোতে না থেকে একটু পার হয়ে স্নো হোয়াইটে এসেছি।
तो আমরা হোটেলের ওনারকে পেয়েছি। भैया इस जगह का नाम क्या है? मालिंग मालिंग। नाको के साथ ही पड़ता है। नाको के साथ ही पड़ता है। हाँ। अच्छा ठीक है। तो आपको यहाँ रूम अवेलेबल रहता है? हाँ, रूम अवेलेबल हमारे, बहुत बढ़िया रूम है। और रेंट के बारे में कुछ बोले तो? रेंट ऐसे हमारे 1500 से लेके 3000 तक है। अच्छा। आपको कोई कार्ड वगैरह, फोन नंबर उधर दिया हुआ? हाँ, कार्ड है। फोन হোটেলে রেস্টুরেন্ট আছে এবং সেটি খুব সুন্দর। আমি একটি রুমের ভিউ আপনাদের দেখালাম। হোটেলটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং এর ব্যালকনি থেকে 360 ভিউ লিও পাহাড়ের, যা আপনাকে মুগ্ধ করবেই। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই পর্বে সিমলা থেকে নাকো পর্যন্ত যাত্রার সমস্ত বিবরণ আপনাদের দিলাম। পরের পর্বে নাকো থেকে মানালি যাত্রাপথের সমস্ত বিবরণ আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল। পরের গন্তব্য